এই মুহূর্তে সাইবার ক্রাইম বা সাইবার জগতে সবচাইতে বড় অপরাধ কোনটি? পুলিশের কাউন্টার টেররিজম যে ডিপার্টমেন্ট, সিটিটিসি ডিপার্টমেন্ট, তার উপ পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ তিনি আজ জানিয়েছেন সবচাইতে বড় যে অপরাধটা ঠিক এই মুহূর্তে শোনা যাচ্ছে সেটি হচ্ছে হানি ট্র্যাপ। আজকে আলোচনার শুরুতেই কেবল হানি ট্র্যাপ সম্বন্ধে ছোট্ট করে কয়েকটি তথ্য জানিয়ে রাখতে চাই। হানি ট্র্যাপ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় খুবই বিব্রতকর বা খুবই সংবেদনশীল পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয় সরকারি কিংবা বেসরকারি পদে বা পদবিতে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আসলে সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে জনপ্রিয়। মূলত তাদেরকে টার্গেট করে একটি গোষ্ঠী নানাভাবে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে এমন প্রক্রিয়ায় টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন, যেই টাকা হাতিয়ে নেওয়ার মাধ্যমে তারা এমন একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে যান যে পুলিশের দ্বারস্থ হতে পারেন না লোকলজ্জার ভয়ে। এই হানি ট্র্যাপ সমস্যাটা এখন সাইবার জগতে সবচেয়ে বেশি আলোচিত, যেটি আসলে পুলিশের সিটিটিসি ডিপার্টমেন্টের যিনি উপ পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ তিনি আমাদেরকে বলছিলেন। যাই হোক, যেই বিষয়টি নিয়ে মূলত আজকে আমরা কথা বলতে চাই, আজ সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন তারা তাদের জায়গা থেকে 1 বছরের একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে 1 বছরে কি পরিমাণ সাইবার অপরাধ সংঘটিত হয়েছে, এবং দেখা গেছে এই 1 বছরের মধ্যে সবচাইতে বেশি সাইবার অপরাধটা ঘটেছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া হ্যাকিংয়ের মাধ্যমে। ধরা যাক এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি আসলে দিন রাত পরিশ্রম করে মেধা খাটিয়ে কন্টেন্ট তৈরি করছেন, কিংবা এমন একজন উদ্যোক্তা যিনি আসলে কমার্সের মাধ্যমে নানাভাবে রাষ্ট্রের জন্য বা নিজের পরিবারের জন্য নানাভাবে অর্থনীতির চাকা সচল রাখছেন। সেই উদ্যোক্তা বা সেই কন্টেন্ট ক্রিয়েটর তার পেজটাকে, তার কন্টেন্টকে ফেক কপিরাইট ক্লেম দিচ্ছে দেশের বাইরে বসে থাকা কোনো একটি চক্র, এবং এই ক্লেম দেওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে তিনি তার এই পেজটি বা প্রোফাইলটি হারিয়ে ফেলছেন। আবার ওই চক্র থেকে তাকে মেইল করা হচ্ছে যে এই পেজটি বা প্রোফাইলটি তাকে ফেরত দেওয়া হবে যদি সে 5,000 বা 10,000 বা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট ডলার তাকে দেয়। এইভাবে অনলাইনে চাঁদার মধ্য দিয়ে নানাভাবে ভুক্তভোগী হচ্ছেন বা সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন অনেকেই। এবং গেল 1 বছরে, অর্থাৎ গত বছরের এপ্রিল থেকে শুরু করে এই বছরের এপ্রিল পর্যন্ত অন্তত তাদের হিসেব অনুসারে 21.65% বেড়েছে এই ধরনের সাইবার ক্রাইম, অর্থাৎ নিজের আইডি হারিয়ে ফেলা। দ্বিতীয় অংশ জুড়ে আছে ভুয়া নিউজ বা গুজব, অর্থাৎ কোনো একটা জায়গায় কোনো একটা ঘটনা বহু বছর আগে ঘটেছিল, সেই সহিংসতার ঘটনা নতুন করে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি করা, একটা মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়া, এবং সেই তথ্য ছড়ানোর মাধ্যমে একটা অস্থির পরিবেশ তৈরি করা। এই প্রক্রিয়া বা এই ঘটনাগুলো ঘটেছে গত বছরের তুলনায়, সেই সংখ্যাটাও বেড়েছে এবং সেটি প্রায় 15.46%। অর্থাৎ দেখা যাচ্ছে প্রতারণার শীর্ষে আছে প্রোফাইল, ফেসবুক প্রোফাইল হ্যাক করে নেওয়া, অন্যের প্রোফাইল হাতিয়ে নেওয়া, এবং দ্বিতীয় অংশ জুড়ে আছে ভুয়া নিউজ বা ফেক নিউজের দৌরাত্ম, এবং তৃতীয় পজিশনে যথারীতি রয়েছে কমার্সের মাধ্যমে প্রতারণা। অর্থাৎ আপনি একটি পণ্য ফেসবুকের মাধ্যমে বা নানা প্ল্যাটফর্মের মাধ্যমে অর্ডার দিলেন, কিন্তু আপনার কাছে যে পণ্যটি এসেছে সেই পণ্যটি সেই ছবিটার সাথে মিলছে না যেই ছবিটা দেখে আপনি পণ্যটি অর্ডার করেছিলেন। কাজে এই জায়গা নিয়ে যে প্রতারণার গল্প, সেই প্রতারণা প্রায় 14.94%, অর্থাৎ 15% বলা যায়, যেটি গত বছরের তুলনায় বেড়েছে। সাইবার ক্রাইমের আরেকটি বড় অংশ জুড়ে ছিল আসলে ভিকটিম যিনি হন তার বিচার না চাওয়ার বা বিচার চাওয়ার জন্য পুলিশের দ্বারস্থ না হওয়া। অর্থাৎ পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত যারা এই সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন তাদের সংখ্যাটা নারীর ক্ষেত্রে প্রায় 59% নারী রয়েছেন যারা আসলে এই সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন। একই সঙ্গে যারা আসলে এই সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন তাদের মোটামুটিভাবে 79% হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। আমরা যদি একটু জেনে আসার চেষ্টা করি যে পুলিশের কাছে সাধারণত কি কি অভিযোগগুলো আসে এবং কেন আসলে সাধারণ মানুষের 87% যারা আসলে ভিকটিমাইজ হয়েছেন তারা কেন পুলিশের কাছে যাচ্ছে না, পুলিশের ব্যাখ্যাটা একটু জেনে আসার চেষ্টা করি। ফর অ্যান এক্সাম্পল, আমাদের এখন যে প্রবলেমটা আমরা হরহামেশা খুব বেশি পাচ্ছি সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হানি ট্র্যাপ, এবং দেখা যাচ্ছে যে সরকারি বেসরকারি বিভিন্ন যারা সোশ্যালি খুব প্রমিনেন্ট তাদেরকে টার্গেট করে এই হানি ট্র্যাপটা ইন্ট্রোডিউস করা হয়, এবং যখন এই ধরনের কোনো ব্যক্তি এই ধরনের কোনো ট্র্যাপে পড়ে সে স্বাভাবিকভাবেই তার পরিবারের কাছ থেকে ব্যাপারটি লুকিয়ে নিতে চায়, এমনকি সামাজিকভাবেও যেন এটি কারো কাছে না ছড়িয়ে পড়ে সেই কারণেই কিন্তু সে কোনো কেস ফাইল থেকে শুরু করে এমনকি জিডি করতেও সে দ্বিধাবোধ করে। আমাদের দেশে যেসব সাইবার ক্রাইম সংগঠিত হয় সেগুলো বেশিরভাগই আমরা রিপোর্ট করতে হয়তোবা একটু ডিলে করি অথবা করিই না,
এটির বাস্তব কারণ হচ্ছে যে আমরা যে ধরনের অপরাধগুলোর সাথে ভিকটিম হিসেবে নিজেকে জড়িয়ে ফেলছি সেই বিষয়গুলো খুবই সংবেদনশীল এবং সেটি সবার কাছে প্রকাশ করার মতো মেন্টাল স্ট্রেংথ আসলে আমাদের মানুষদের একটু কম। আমরা পুলিশের ব্যাখ্যাটা শুনলাম, মোটামুটিভাবে কয়েকটি কারণ এখানে সামনে এসেছে। প্রথমত, প্রান্তিক অঞ্চলে যে নারী সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন তিনি পুলিশের কাছে যাচ্ছেন না, তিনি প্রক্রিয়াটা জানেন না যে কিভাবে যেতে হয়। দ্বিতীয় অংশ হচ্ছে যে তিনি যাচ্ছেন কিন্তু গেলে আবার কী ধরনের হয়রানির পরিস্থিতি তৈরি হয়, তার অপরাধের কথাটা গোপন থাকবে না, সবাই সেটা জানবে এবং সামাজিকভাবে হেয় হতে পারেন, এটি একটি কারণ। এবং তৃতীয় কারণটি হচ্ছে বিচার না পাবার একটা আশঙ্কা। এই মোটামুটিভাবে তিনটি কারণেই কিন্তু 87% ভিক্টিমাইজ নারী পুরুষ যারা আসলে সাইবার ক্রাইমের শিকার হলেন তারা কিন্তু পুলিশের কাছে যাচ্ছেন না, সেই আইনের আশ্রয়টা নিচ্ছেন না। আবার এখন দেখা গেছে আপনি হয়তো আপনার একটি মাত্র সিম ব্যবহার করছেন বা দুটি সিম ব্যবহার করছেন আপনার একটা এনআইডি দিয়ে, কিন্তু আপনি হয়তো খোঁজ করে দেখবেন ইতোমধ্যেই বাজারে আপনার এনআইডি দিয়ে অন্তত 15 থেকে 16টা সিম কিন্তু বাজারে রয়েছে এবং সেগুলো কে চালাচ্ছে, কারা চালাচ্ছে আপনি হয়তো সেটা জানেনও না। এই প্রশ্নটি কিন্তু বিটিআরসির মহাপরিচালকের কাছে ছিল এবং তিনি আসলে জানাচ্ছিলেন যে একটা নাম্বার, একটা কোড নাম্বার ব্যবহার করে মানুষ কিন্তু ঘরে বসে জেনে যেতে পারে যে কিভাবে তিনি আসলে তার সিমটা তার এনআইডি বিপরীতে আর কেউ ব্যবহার করছে কিনা। কাজে সেজন্য কিন্তু বিটিআরসি ওয়েবসাইটে গেলেই সেই সুযোগটা পাওয়া যাচ্ছে। কাজে তার পরামর্শ হচ্ছে নিয়মিত এই জিনিসটা ফলো আপ করা, চেক করা যে তার একটা এনআইডির বিপরীতে কতগুলো সিম ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ নিজে যদি সেই সিম ব্যবহার না করে অন্য কেউ ব্যবহার করে থাকেন এবং সেই অপরাধগুলো সংঘটিত হয়, দায়টা কিন্তু ওই সিম বহনকারীর মালিকের পরিচয় যার তার উপর এসে বর্তায়। এই জায়গা থেকেও সাবধানতার কথা তিনি বলেছেন। আমরা একটু শুনে আসি বিটিআরসির মহাপরিচালক আসলে কি পরামর্শ দিলেন। একজন গ্রাহকের নামে 15টা সিম হয়ে যাচ্ছে, তো ওই ক্ষেত্রে আমি বলবো যে আমরা গ্রাহকরা হয়তো স্মার্ট না। আমাদের বিটিআরসির মাধ্যমে আমরা অপারেটরদের দিয়ে আমরা প্রত্যেকটা গ্রাহককে আমরা SMS পাঠাই যে প্রত্যেক গ্রাহক যেন চেক করে তার নামে তার এনআইডি দিয়ে কয়টা সিম আছে, সিম রেজিস্ট্রিত আছে, আমরা কয়জন চেক করি বা চেক করেছি যে আমার নামে আমার এনআইডি দিয়ে কেউ ফেক SMS কেউ সিম কিনেছে কিনা। এটা আসলে আমার দায়িত্ব, ব্যক্তির দায়িত্ব। ব্যক্তি যেন চেক করে যে তার এনআইডি দিয়ে অন্যরা তার সিম কিনেছে। এটা আমরা অনেকভাবে বিটিআরসির পক্ষ থেকে আমরা এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছি, কারণ উই হ্যাভ এ ডেটাবেজ, যে ডেটাবেজে একজন ইন্ডিভিজুয়ালের ফিঙ্গারপ্রিন্ট এবং তার এনআইডি নাম্বারটাকে সিঙ্ক্রোনাইজ করা আছে। সবশেষে যে বিষয়টা আলোচনায় উঠে এসেছে যে এখন সাইবার ক্রাইম থেকে মুক্তির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যিনি অপরাধের শিকার হলেন, অর্থাৎ সাইবার ক্রাইমের শিকার হলেন, তাকে কোনো কিছু না ভেবে আগেই পুলিশের আশ্রয়ে যেতে হবে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর আশ্রয়ে যেতে হবে। সামাজিকভাবে হেয় হতে পারেন কিংবা নিজের এই তথ্যগুলো ফাঁস হয়ে যেতে পারে এমন আশঙ্কায় যদি অপরাধ চেপে রাখা হয় তাহলে সাইবার ক্রাইমের পরিমাণ বাড়তে থাকবে এবং ক্রিমিনালদের আত্মবিশ্বাসটাও বাড়তে থাকবে। এই কারণে শুরুতেই নতুন যে সাইবার ক্রাইম আইন আছে সেই আইনের উপর ভিত্তি করে পুলিশের শরণাপন্ন হওয়ার পরামর্শ। দ্বিতীয়ত, ব্যক্তি সচেতনতার কোনো বিকল্প নেই, অর্থাৎ আপনি যে ডিভাইসটা ব্যবহার করছেন সেই ডিভাইসের যে সমস্ত পাসকোড পিনকোডগুলো আছে সেটা একান্তই নিজের কাছে প্রয়োজনীয় বিষয় হিসেবে রাখা এবং অন্য কারো কাছে শেয়ার না করা। কোনো মহল থেকেও যদি আপনার কাছে কোনো ইস্যুতে ওটিপি কোড চাই সে ওটিপি কোড না দেয়া, নিজের মেইল কিংবা ফেসবুক প্ল্যাটফর্ম বা অন্যান্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম নিজের ডিভাইস বাদে অন্য কোনো ডিভাইসে সেটা না খোলা, পাশাপাশি রেস্টুরেন্ট বা যে কোনো শপিং মলে ফ্রি ওয়াইফাই পেলেই নিজের মোবাইলটাকে সংযোগ করে দেয়া, এই প্রবণতা থেকেও সরে আসার পরামর্শ দেন বক্তারা।